আলহাজ আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে দ্বাদশ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের উপস্থাপনা শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের অনলাইন একটি পরীক্ষা হয়েছে, আশা করি সবাই অংশগ্রহণ করেছো। আর যারা করতে পারোনি তারা হয়তোবা আরেকটি যদি পরীক্ষা নিয়ে অবশ্যই তোমরা এতে অংশগ্রহণ করবে। আর যারা অংশগ্রহণ করতে পারোনি, কি কারণে অংশগ্রহণ করনি সে বিষয়ে তোমাদের কাছে ফোন করা হবে। ফোন করলে তোমরা উপাধ্যক্ষ মহোদয়ের নিকট তোমরা এসে তার কারণ ব্যাখ্যা করবে, অত দরখাস্ত দিবে, এই আশা ব্যক্ত করি। আজকের বিষয় ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। বিষয় শিরোনাম পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, এবং পাঠ শিরোনাম হচ্ছে উদ্দেশ্য, লক্ষ্য ও পরিকল্পনা এবং এর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। উপস্থাপক আমি বিষ্ণুপদ দে, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ। পাঠের শিখন পর উদ্দেশ্য চিহ্নিত করতে পারবো, লক্ষ্যের ব্যাখ্যা দিতে সক্ষম হব, পরিকল্পনার প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে জানতে পারবো, লক্ষ্যের প্রকৃতি সম্পর্কে জানতে ও বুঝতে পারবো। আমরা উদ্দেশ্য, লক্ষ্য, পরিকল্পনার ধারণাতে আমরা কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন রেখেছি। সেই প্রশ্নগুলো একে একে আমরা জানতে পারবো। প্রথম প্রশ্ন হলো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো পরিকল্পনা গ্রহণের পূর্বে কেন কাজ করা হবে তা ঠিক করা হলো উদ্দেশ্য। যে একটি প্রতিষ্ঠান তার উৎপাদন হোক আর বিক্রয় কর্ম হোক, যে কাজে সেটি নিয়োজিত থাকে, যে কাজের জন্য এটা ঠিক করা হয়, সেটি হলো প্রকৃতপক্ষে উদ্দেশ্য। উদ্দেশ্য অর্থাৎ কোনো কাজ যে কারণে করতে আগ্রহী হয় তাকে উদ্দেশ্য বলা হয়। উদ্দেশ্য আমরা কিছু করতে চাই, কেন করতে চাই সেটি হলো উদ্দেশ্য। আর সেটি বাস্তবায়নে আমরা পরিকল্পনা গ্রহণ করি। তো উদ্দেশ্য যেমন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, সে যখন একটি মানসম্মত উৎপাদন করবে, ঠিক করেছে, সেটি তখন উদ্দেশ্য হিসেবে বর্ণনা করা যায়। উদ্দেশ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান চূড়ান্তভাবে যা করতে ইচ্ছুক তাকে উদ্দেশ্য বলা হয়। প্রতিষ্ঠান মূলত চূড়ান্তভাবে যে লক্ষ্য অর্জন করতে চায় তাই উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যের আমরা একটি সংজ্ঞা যদি দিই, উদ্দেশ্যের একটি সংজ্ঞা দাও, এই প্রশ্নের উত্তরে আমরা কোনো একজন বিশেষজ্ঞের সংজ্ঞা আমরা প্রদান করব। যেমন রেটনার এর মতে নির্ধারিত সময়ে পরিমাপযোগ্য ফলাফল অর্জনের সুনির্দিষ্ট অঙ্গীকারকে উদ্দেশ্য বলা হয়। তাহলে আমরা রেটনারের সংজ্ঞাটি বই থেকে দেখে নেব এবং মুখস্থ করব। এভাবে জ্ঞানমূলক কোনো প্রশ্ন সুনির্দিষ্টভাবে আসলে সেভাবে যে কোনো একটি সংজ্ঞায়িত করতে হবে। তাহলে উদ্দেশ্যের একটি সংজ্ঞা আমরা রেটনারের সংজ্ঞার মাধ্যমে দিতে পারবো। এরপরে পরিকল্পনা কি? আগে বলেছি যে উদ্দেশ্যে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, সে উদ্দেশ্যকে সামনে রেখে কে কি কখন কোথায় কিভাবে কাজ করবে
সেটার অগ্রিম চিন্তা ভাবনাকে পরিকল্পনা বলে। তাহলে পরিকল্পনা হলো আগাম চিন্তা ভাবনা, সিদ্ধান্ত গ্রহণ, কোনো একটি বিষয়ে বিকল্প নির্ধারণ, বিকল্প নির্ধারণ এবং সর্ব উৎকৃষ্ট বিকল্প পন্থা গ্রহণ, সেটি হলো পরিকল্পনা। তো পরিকল্পনার সংজ্ঞা দাও, পরিকল্পনার একটি সংজ্ঞা দাও। তাহলে আমরা এখানে পরিকল্পনার একটি সংজ্ঞা দিতে পারি। ডব্লিউ.এইচ. নিউম্যান তার মতে পরিকল্পনা হলো করণীয় সম্বন্ধে আগাম সিদ্ধান্ত গ্রহণ যাতে কার্যাবলী সুশৃঙ্খল হয়। তাহলে আমরা পরিকল্পনার একটি সংজ্ঞা এভাবে দেব। অথবা জেএল ম্যাসি তিনি বলেন, যে প্রক্রিয়ায় ব্যবস্থাপক ভবিষ্যৎকে দেখেন এবং বিকল্প কার্যপদ্ধতি নির্ণয় করেন তাকে পরিকল্পনা বলে। তাহলে আমরা যে দুটি সংজ্ঞা বললাম, এই দুটি সংজ্ঞা যে কোনো একটি সংজ্ঞা আমরা বলে দেব। উদ্দেশ্য ও পরিকল্পনার মধ্যে সম্পর্ক দেখাও। উদ্দেশ্য এবং পরিকল্পনা পারস্পরিক সম্পর্কযুক্ত। একটি প্রতিষ্ঠান পরিচালিত হবে, সেখানে যদি উদ্দেশ্য ঠিক না করা হয় তাহলে পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয় না। তাহলে প্রথমে উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, যে যে প্রতিষ্ঠানটি যে কারণে সেটি সংগঠিত, সেই কারণ অর্জনের জন্য, সেই বিষয়টি অর্জনের জন্য পরিকল্পনার আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে উদ্দেশ্য এবং পরিকল্পনা ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। উদ্দেশ্য পূর্বাপেক্ষায় পরিকল্পনার পূর্বে গ্রহণ করা হয়, আর উদ্দেশ্যের পরে পরিকল্পনা গ্রহণ করা হয়। তাহলে এটা হলো পার্থক্য। আর সম্পর্ক হলো দুইটি অঙ্গাঙ্গিভাবে জড়িত, উদ্দেশ্য ব্যতীত পরিকল্পনা প্রণীত বৃথা। যেমন একটি নৌকায় যদি তার কোথায় যাবে উদ্দেশ্য ঠিক না করা হয় তাহলে সেটি নদীতে পরিচালনা করা, সেটা তখন ধীর গতি অথবা দ্রুত গতি, যেই বা গতিতে করা হোক না কেন, কিন্তু যেহেতু উদ্দেশ্য নাই তাহলে সেক্ষেত্রে তার পরিচালনা করা বৃথা হবে এবং সেই ক্ষেত্রে তার গতিপথটা সুনির্দিষ্ট থাকবে না। কিন্তু যদি উদ্দেশ্য ঠিক করে একটি নৌকা পরিচালনা করা হয় তাহলে সেটি যতক্ষণ পর্যন্ত সে উদ্দেশ্যে না পৌঁছবে তখন তার সে উদ্দেশ্য পৌঁছার জন্য সময়ের সাথে সংশ্লিষ্ট করে সেটি অর্জনের চেষ্টা করা হয়। তাহলে উদ্দেশ্য পরিকল্পনার মধ্যে কিন্তু অঙ্গাঙ্গি একটি সম্পর্ক রয়েছে। লক্ষ্য কি? অনেকে উদ্দেশ্য এবং লক্ষ্যকে এক করে দেখে। আসলে উদ্দেশ্য হলো যে উদ্দেশ্যে একটি প্রতিষ্ঠান পরিচালিত হয়, সে যদি উৎপাদন করবে, তবে কি পরিমাণ উৎপাদন করবে সেটি যদি সঠিকভাবে বলে যে এক সপ্তাহে 5,000 ইউনিট উৎপাদন করবে, তাহলে এই যে 5,000 ইউনিট সেটি হচ্ছে লক্ষ্য। এবং সেই ক্ষেত্রে উদ্দেশ্যকে সামনে রেখে এবং উদ্দেশ্যকে একটি সংখ্যায় রূপদান করা হলো লক্ষ্য। তাহলে উদ্দেশ্য এবং পরিকল্পনার লক্ষ্য কি? যে পরিকল্পনা যে লক্ষ্য পরিকল্পিতভাবে গ্রহণ করা হয়, অর্থাৎ লক্ষ্য নির্ধারণের মাধ্যমে যে পরিকল্পনা গৃহীত হয় তাকে বলা হয় পরিকল্পনার লক্ষ্য। লক্ষ্য নির্ধারণের জন্য যে পরিকল্পনা গৃহীত হয় তাকে বলা হয় পরিকল্পনার লক্ষ্য। তাহলে উদ্দেশ্য ও লক্ষ্যের মধ্যে সম্পর্ক করো। উদ্দেশ্য এবং লক্ষ্য, উদ্দেশ্য এবং লক্ষ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। উদ্দেশ্য
একটি প্রতিষ্ঠান উৎপাদন করবে, এটি হলো উদ্দেশ্য। কিন্তু কি পরিমাণ উৎপাদন করবে, কি সময়ে উৎপাদন করবে, সেটি নির্ধারণ হলো লক্ষ্য। তাহলে উদ্দেশ্য এবং লক্ষ্যের মধ্যে লক্ষ্যটি উদ্দেশ্যের অভিপ্রেত ফল। যেমন রেটনার বলেছেন, নির্ধারিত সময়ে সুনির্দিষ্ট অঙ্গীকারবদ্ধ পরিমাপযোগ্য ফল অর্জনকে উদ্দেশ্য বা লক্ষ্য বলা হয়। আবার নিউম্যান বলেছেন, যে পরিকল্পনা ফলাফল দ্বারা প্রকাশ করা হয় তাকে লক্ষ্য বলে। যে পরিকল্পনা ফলাফল দ্বারা প্রকাশ করা হয় তাকে লক্ষ্য বলে। তাহলে উদ্দেশ্য এবং লক্ষ্যের মধ্যে সম্পর্ক রয়েছে। লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে সম্পর্কটা সুনিবিড়। উদ্দেশ্যের সুনির্দিষ্ট ফল হলো লক্ষ্য। একটি ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন ও বন্টনের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলো। নির্দিষ্ট বছরে প্রতিষ্ঠানটি 5 মিলিয়ন মেট্রিক টন পণ্য উৎপাদন করবে বলে সিদ্ধান্ত নিল। উদ্দেশ্যের এরূপ সুনির্দিষ্ট উৎপাদন চিহ্নিতকরণ হলো লক্ষ্য। উদ্দেশ্য বা লক্ষ্য কেবল পরিকল্পনা নয়, বরং সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু এটিগুলি অপরিহার্য। পরিকল্পনার প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। একটি পরিকল্পনা গ্রহণ করলে সেটি যে যে উপাদান দ্বারা প্রভাবিত হয়, সে সমস্ত উপাদানের মধ্যে হচ্ছে, প্রথম উপাদান হলো প্রতিষ্ঠানের প্রকৃতি। পরিকল্পনা প্রতিষ্ঠানের প্রকৃতি কোন ধরনের, সেটি কি ছোট না বড়, এটাকে উৎপাদন করে না বিপণন করবে, এ ধরনের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে প্রতিষ্ঠান এর প্রকৃতি যে প্রকৃতির হবে, যে ধরনের হবে, তার উপরে পরিকল্পনার প্রকৃতি নির্ভর করে। 2 নম্বর, আর্থিক সামর্থ্য। পরিকল্পনার ক্ষেত্রে আর্থিক সামর্থ্য একটি জড়িত। যে প্রতিষ্ঠান দুর্বল তার একটি পরিকল্পনা হয়, আর যে প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে সবল তার পরিকল্পনা আরেক রকম হয়। আবার এক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করা হয় একটি প্রতিষ্ঠানের জন্য, তার সে প্রতিষ্ঠানটি কি গবেষণাধর্মী কিনা, তাহলে তার পরিকল্পনা আরেক রকম হয়। তাহলে আর্থিক সামর্থ্যের উপরে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নির্ভর করে, এবং আর্থিক সামর্থ্য যদি দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে পরিকল্পনা বাধার সম্মুখীন হয়। এরপরে হলো পরিবেশ। পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নে পরিবেশ ব্যাপকভাবে ভূমিকা পালন করে। অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের বিভিন্ন উপাদানের উপস্থিতি এবং অনুপস্থিতি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পূর্বেই গুরুত্বপূর্ণ। যেমন অনুকূল জলবায়ু এবং প্রতিষ্ঠানের উন্নতিতে ব্যাপক ভূমিকা রাখে, আর প্রতিকূল জলবায়ু হলে পরিকল্পনাটা বাস্তবায়িত হয় কম। 4 নম্বরে, পরিকল্পনাকারীর যোগ্যতা। যে পরিকল্পনা করবে তার যোগ্যতাও পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। পরিকল্পনাকারী যদি অধিকতর যোগ্যতা সম্পন্ন হন, তাহলে তিনি অদূর ভবিষ্যতে কি ঘটবে সে বিষয়ে অনুমান করতে পারেন, অথবা অভিজ্ঞতারও বিষয় রয়েছে। তবে পরিকল্পনাকারীর যোগ্যতা পরিকল্পনার প্রভাব বিস্তারের অন্যতম উপাদান হিসেবে কাজ করে। তাহলে প্রতিযোগী যারা এক ধরনের কাজ করছে, কিন্তু সেই ধরনের কাজ যদি অন্যরাও করে, তাহলে এগুলো প্রতিযোগী প্রতিষ্ঠান। তাহলে
একটি বিষয়ে যদি প্রতিযোগিতা বেশি থাকে তাহলে এক ধরনের পরিকল্পনা, আর একটি ক্ষেত্রে যদি একচেটিয়া একজন ব্যবসায়ী যদি ওই ধরনের বিষয়ে উদ্যোগ নেয় তাহলে তার বিষয়ে আর এক ধরনের পরিকল্পনা হয়। প্রতিযোগী অবশ্যই যে কোনো ক্ষেত্রে একচেটিয়া ব্যবসার ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার পরে সেটা পরবর্তীতে অন্যরাও যদি উদ্যোগ নেয় তাহলে সেখানে প্রতিযোগিতা এসে পড়ে, এবং প্রতিযোগিতা আসলে কিন্তু পণ্যের বা এর দিক প্রকৃতি, পরিকল্পনার প্রকৃতি ভিন্ন হয়। তাহলে পরিকল্পনা এটি একটি প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান। কর্মীদের মনোভাব, কিছু প্রতিষ্ঠানে কর্মীদের মনোভাব যদি পজিটিভ হয়, হাবোধক হয়, তাহলে পরিকল্পনা সহজে বাস্তবায়িত হয়। আর যদি নেগেটিভ হয়, না বোধক হয়, তাহলে পরিকল্পনা অনেক সময় কার্যে পরিণত হয় না। 7 নম্বরে মাঠ পর্যায়ে ব্যবস্থাপকের দক্ষতা। মাঠ পর্যায়ে ব্যবস্থাপকরা যদি দক্ষ হয় তাহলে পরিকল্পনা সহজে বাস্তবায়িত হয়, আর অদক্ষ হলে তাহলে তারা বিভিন্ন বিষয়ে হঠাৎ সিদ্ধান্ত নিতে পারেন না, অথবা সিদ্ধান্তকৃত বিষয়ে বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হয়। 8 নম্বরে সংগঠনের আয়তন। সংগঠনের আয়তন, সংগঠন কি বড় না মাঝারি না ছোট, যে প্রকৃতির প্রতিষ্ঠান, বৃহৎ আকারের প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা এক ধরনের, মাঝারির জন্য আরেক ধরনের, এবং ক্ষুদ্র প্রকৃতির জন্য আরেক ধরনের পরিকল্পনা প্রণীত হয়। তাহলে সংগঠনের আয়তন ও প্রভাব পরিকল্পনার প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান। এরপরে প্রযুক্তি। পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পরিকল্পনা প্রযুক্তিকে নিয়ে ঘিরেই প্রণীত হয়। বর্তমান পরিস্থিতিতে অনেক দক্ষ লোকবলের প্রয়োজন কম হয়। প্রযুক্তি যেখানে বেশি সেখানে লোকবল কম লাগে, আর যেখানে প্রযুক্তি আধুনিক নয় সেখানে লোকবল বেশি লাগে, এবং সেখানে খরচও বেশি পড়ে। তাহলে প্রযুক্তিও পরিকল্পনার অন্যতম একটি প্রভাব বিস্তারকারী উপাদান। প্রাতিষ্ঠানিক এবং সরকারি নীতিমালা। প্রাতিষ্ঠানিক কিছু নিয়ম নীতি এবং সরকার নীতিমালার মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ অবস্থানে থাকতে হয় পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে। যদি পরিকল্পনা প্রণীত হয়, যদি সরকারি নীতির বিরূপ প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি থাকে, অথবা সরকারি নীতিমালা যদি এর বিপক্ষে অবস্থান করে, তাহলে পরিকল্পনা বাস্তবায়িত হয় না। তাহলে প্রাতিষ্ঠানিক এবং সরকারি নীতিমালা যদি সম্পৃক্ত থাকে, পারস্পরিক সম্পর্কযুক্ত থাকে, তাহলে পরিকল্পনা সেখানে সহজে বাস্তবায়িত হয়। তাহলে আমরা পরিকল্পনা আর কে প্রভাব বিস্তারকারী যে সমস্ত উপাদান রয়েছে তার মধ্যে এই সমস্ত উপাদানগুলো উল্লেখযোগ্য, তবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে অন্য যে কোনো যুক্তিসঙ্গত উপাদান থাকতে পারে। লক্ষ্যের প্রকৃতি। আমরা লক্ষ্যের প্রকৃতি বলতে লক্ষ্যের প্রকারভেদকে বুঝি। লক্ষ্য, যে পরিকল্পনা নির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে প্রণীত হয় তাকে বলা হয় লক্ষ্য। ফল নির্ধারণে তা অর্জনের চেষ্টা করা হয়। পূর্ব থেকে ফল নির্ধারিত থাকায় কর্মীরা তা অর্জনে সক্ষম হয়। আমরা একটা উদাহরণ দিতে পারি। একটি প্রতিষ্ঠান একটি অর্থ বছরে 50 কোটি টাকা তারা লাভ করবে ভেবেছে বা বিক্রয় করবে বলে ভেবেছে। বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলো। এরও পূর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রা লক্ষ্যভিত্তিক পরিকল্পনা বা লক্ষ্য বলা হয়। কাজের প্রকৃতি, কৌশল, কাজের স্থায়িত্বভেদে লক্ষ্যকে অনেকভাবে ভাগ করা যায়। প্রথম লক্ষ্য হলো উদ্দেশ্য। একটি প্রতিষ্ঠান চূড়ান্তভাবে যা করতে ইচ্ছুক তাকে বলা হয় উদ্দেশ্য। মূলত চূড়ান্তভাবে যে লক্ষ্যে প্রতিষ্ঠানটি পৌঁছাতে চায় সেটি হলো উদ্দেশ্য। বিভিন্ন লেখক উদ্দেশ্য এবং লক্ষ্যের মধ্যে লক্ষ্যকে এক করেছেন।
এক অর্থে ব্যবহার করেছেন। উদ্দেশ্য এবং লক্ষ্য দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, এমনকি বিস্তৃত, সুনির্দিষ্ট হতে পারে। কেউ কেউ এদের মধ্যে ফলাফল বিস্তৃতি ক্ষেত্রে পার্থক্য নির্ধারণ করার চেষ্টা করেছেন। লক্ষ্য উদ্দেশ্য চূড়ান্ত পর্যায়ে অর্জনের প্রচেষ্টা থাকলে লক্ষ্য চূড়ান্ত ফলাফল রূপে প্রকাশ করে। আমরা রেটনারের সংজ্ঞাটি আবার দেখব। নির্ধারিত সময়ে পরিমাপযোগ্য ফলাফল অর্জনের সুনির্দিষ্ট অঙ্গীকারকে বলা হয় উদ্দেশ্য। উদ্দেশ্য বলতে চূড়ান্তভাবে প্রত্যাশিত ফল বোঝায়, যা অর্জনে প্রতিষ্ঠানের প্রত্যাশা অব্যাহত থাকে। আর মিশন বা অভিপ্রায়, প্রতিষ্ঠান এর অভ্যন্তরে যে কোনো বিভাগের মৌলিক উদ্দেশ্য বা কাজকে মিশন বলা হয়। প্রতিষ্ঠানের বা বিভাগের ন্যূনতম একটি অথবা একাধিক উদ্দেশ্য থাকে। রেটনার প্রতিষ্ঠানের সুস্পষ্ট কার্য সম্পাদনের দিকে দাবিত হওয়াকেই মিশন বলা হয়। তিনি মিশন বলেছেন কি, প্রতিষ্ঠানের সুস্পষ্ট কার্য সম্পাদনের দিকে দাবিত হওয়া হলো মিশন। যেমন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান 5,000 পিস প্যান্ট তৈরি করার পরিকল্পনা করেছে। তো 5,000 পিস প্যান্ট তৈরি করতে গেলে 6,000 পিস কাপড়, 6,000 গজ কাপড় প্রয়োজন। সে কাপড়টা সংগ্রহ করা তার প্রথম কাজ। তাহলে সেটি একটি মিশন। বাজেট, পরিকল্পনার সংখ্যাত্মক বিশ্লেষণকে বলা হয় বাজেট। আমরা বিভিন্ন বিষয় সংখ্যাত্মকভাবে চিন্তা করি। একটি কাজ করতে হলে কত শ্রম ঘন্টায় করতে হবে, একটি কাজ করতে হলে কি পরিমাণ ব্যয় করতে হবে, কত টাকা ব্যয় করতে হবে, তাহলে সেটাও সুনির্দিষ্ট করা। এগুলোর উপর নির্ভর করে একটি প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে, কত মুনাফা অর্জন করবে, কি পরিমাণ, কত পরিমাণ টাকা মুনাফা হিসেবে গ্রহণ করবে, আর একটি প্রতিষ্ঠান বিক্রয় করবে কি পরিমাণ নগদ প্রবাহ সে অর্জন করবে, মাসিক, সাপ্তাহিক। তাহলে এটার সংখ্যাত্মক যদি প্রকাশ হয় তখন তাকে বলা হয় বাজেট। এভাবে আমরা কিন্তু বিভিন্ন ইউনিট, টাকা, তারপরে আমাদের সংখ্যাত্মকভাবে একটি বিষয় আমরা প্রকাশ করি এবং এই প্রকাশটা হলো বাজেট। তো এছাড়া আমরা রাষ্ট্রীয়ভাবেও দেখেছি যে একটি জাতীয় সংসদে একটা বাজেট তুলনামূলকভাবে একটি বাজেট উপস্থাপিত হয়ে থাকে। সেটি এটা আইন প্রণেতারা সমর্থনের মাধ্যমে, রাষ্ট্র কর্তৃক অনুমোদনের মাধ্যমে এটি জনসমক্ষে প্রকাশ করা হয়। তাহলে এগুলি হলো বাজেট, এটা হলো জাতীয় বাজেট। এরপরে হলো রণনৈতিক বা স্ট্র্যাটেজিক লক্ষ্য। রণনৈতিক বিষয়টি সেনাবাহিনীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। সেনাবাহিনীরা এটা ব্যবহার করতে দেখা যায়, কারণ সেনাবাহিনীতে তারা যে কাজ করে তাদের প্রতিপক্ষে যারা কাজ করবে, অর্থাৎ প্রতিযোগী বা প্রতিপক্ষ যে সিদ্ধান্ত নেবে তার ফলস্বরূপ প্রতিযোগী পক্ষটি এর উত্তরে কি ধরনের কৌশল গ্রহণ করবে সেটি হলো রণনৈতিক লক্ষ্য। অর্থাৎ তাদের প্রতিযোগী প্রতিষ্ঠান বা প্রতিপক্ষের লক্ষ্যকে ঘায়েল করার জন্য আরেকটি প্রতিষ্ঠান যে কি লক্ষ্য নির্ধারণ করবে সেটি হলো রণনৈতিক লক্ষ্য। এক্ষেত্রে ডব্লিউ.এইচ. নিউম্যান বলেছেন, প্রতিপক্ষের প্রতিক্রিয়া মোকাবেলার জন্য
গৃহীত পরিকল্পনাকে রণকৌশল বলা হয় বা রণনৈতিক লক্ষ্য বলা হয়। আর কৌশলগত লক্ষ্য রণনৈতিক লক্ষ্য অর্জনের জন্য মধ্যস্তরীয় ব্যবস্থাপনা কর্তৃক যে পরিকল্পনা, যে লক্ষ্য নির্ধারণ করা হয় তাকে বলা হয় কৌশলগত লক্ষ্য। প্রতিষ্ঠানের বিভাগীয় পর্যায়ে সাধারণত এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। গ্রিফিন তার মতামত প্রকাশ করেছেন যে মধ্যস্তরীয় ব্যবস্থাপক কর্তৃক কৌশলগত লক্ষ্য নির্ধারণ করা হয়, রণনৈতিক লক্ষ্য অর্জনের জন্য এরূপ লক্ষ্য বাস্তবায়িত হয়। একটি বৃহদায়তন কোম্পানি বছরে 500 কোটি বিক্রয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। সেক্ষেত্রে এই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্য সে যদি বিনামূল্যে একটি সাবানের সাথে যদি একটি 500 কোটি টাকার সাবান বিক্রি করবে, তার সাথে যদি প্রতি সাবানের সাথে যদি একটি কেস উপহার দেয়, তাহলে এটি একটি রণনৈতিক কৌশল বা কৌশলগত লক্ষ্য। এটা একটা কৌশলগত লক্ষ্য, অর্থাৎ প্রতিযোগী প্রতিষ্ঠানের যে বিক্রয়ের পরিমাণকে কমানোর লক্ষ্যে সে নিজের পণ্যের সাথে একটি বিকল্প পণ্য উপহার হিসেবে ভোক্তাদের দিল, তাহলে এটা হলো কৌশলগত লক্ষ্য। আবার কার্যগত লক্ষ্য, কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠান পর্যায়ে নিম্নস্তরীয় বা মাঠ পর্যায়ে কর্মচারীদের যে একটা জন্য যে একটি পরিকল্পনা গৃহীত হয় বা একটি লক্ষ্য গৃহীত হয় তাকে বলা কার্যগত লক্ষ্য। যেমন একটি পোশাক শিল্পের প্রতিষ্ঠানে 7 দিনে 5000 পিস প্যান্ট তৈরি করা প্রয়োজন। তো 5000 পিস পণ্য তৈরি করার জন্য, প্যান্ট তৈরি করার জন্য যদি প্রতি কর্মীকে 1000 টাকা করে বোনাস দেওয়া হয়, সে বোনাস দেওয়ার কথা ঘোষণা করা অর্থ হলো কার্যগত লক্ষ্য অর্জনের জন্য। অর্থাৎ কার্যগত কৌশলগত বিষয় লক্ষ্যকে অর্জনের জন্য যদি কার্যগতভাবে একটি লক্ষ্য নির্ধারণ করা হয়, তখন একটি নিম্নস্তরীয় লক্ষ্য অর্জন করা হয়, তখন তাকে বলা কার্যগত লক্ষ্য। নিম্নস্তরীয় কর্মচারীদের জন্য যে একটি লক্ষ্য নির্ধারণ করা হয়, অর্থাৎ তারা 1 সপ্তাহের মধ্যে 5000 পিস প্যান্ট উৎপাদন করবে, কিন্তু এর জন্য তাদের যদি অতিরিক্ত প্রত্যেক জনকে 1000 টাকা করে বোনাস দেওয়া হয়, তাহলে সেটি হবে কার্যগত লক্ষ্য। কোটা, কোটা শব্দের অর্থ হলো আনুপাতিক হার বা নির্ধারিত অংশ। উৎপাদনশীল ও বিক্রয় প্রতিষ্ঠানে নির্ধারিত উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ নির্দিষ্ট করে তা অর্জনের চেষ্টা করাকে বলা হয় কোটা। যে কোনো বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান বা বিপণনধর্মী প্রতিষ্ঠানে একজন কর্মী সপ্তাহে কি পরিমাণ পণ্য বিক্রি করবে সেটা সুনির্দিষ্ট করে দেওয়া হয়। যেমন একজন কর্মী এক সপ্তাহে একটা পণ্যের 10,000 ইউনিট বিক্রি করতে হবে, তাহলে এটি হলো তার একটি কোটা। সে এর মধ্যে কম অথবা বেশি করলে কিন্তু তাকে হয়তো প্রশংসা পাওয়া যাবে, কিন্তু কম করলে তার কারণ তাকে দর্শাইতে হবে। তাহলে এটি হলো কোটা পদ্ধতি। এটাও এক ধরনের লক্ষ্য। এর বলে সীমান্ত বা সময়ভিত্তিক লক্ষ্য। কোনো লক্ষ্য অর্জনের জন্য একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হলে তাকে সীমান্ত বা সময়ভিত্তিক লক্ষ্য বলা হয়। যেমন একটি সুনির্দিষ্ট পরিমাণ পণ্য যদি একটা সময়ের মধ্যে বিক্রয় করতে হবে, তাহলে এটা হলো সীমান্ত বা সময়ভিত্তিক লক্ষ্য।
অথবা একটি কাজ একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, তাহলে এটাও সময়ভিত্তিক লক্ষ্য। তাহলে আমরা লক্ষ্যের প্রকৃতি সম্পর্কে জানলাম। লক্ষ্যের প্রকৃতি 8 রকমের হয়। প্রথম হলো উদ্দেশ্য, তারপর মিশন, বাজেট, রণনৈতিক লক্ষ্য, কৌশলগত লক্ষ্য, কার্যগত লক্ষ্য, কোটা, সময়ভিত্তিক লক্ষ্য। তাহলে আমরা এই বিষয়গুলো বিস্তারিত বইয়ের সাথে মিলিয়ে দেখব এবং পড়ব। আমাদের উপস্থাপনার শেষের দিকে আমরা আসছি প্রায়। সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে শেষ করতে চাচ্ছি। তবে একটি কথা বলবো, তোমরা কোভিড-19 বিষয়ে সচেতন থাকবে। 19 এখন বেড়ে চলছে। হয়তো প্রতিষ্ঠান 30 তারিখের মধ্যে 30 তারিখ খুলতে পারে, এ ধরনের সম্ভাবনা রয়েছে। তবে না খুললে আমরা আরো অনলাইন ক্লাস চালিয়ে যাব এবং অনলাইনেও আবারও পরীক্ষা নেওয়ার প্রস্তুতি আমরা গ্রহণ করব। আশা করি স্রষ্টা তোমাদের কল্যাণ করুন।